প্রথমে যেটি বলছিলাম সেটি আমার প্রশ্ন যে ১৮ ডিসেম্বর রাতে একই সাথে প্রথম আলো এবং তার কিছুক্ষণ পরে ডেইলি স্টার দুটো ভবনে হামলা হয়। এবং আজকে তার একদিন পরের দিন আমরা মানববন্ধন করেছি প্রতিবাদ জানানোর জন্য। এবং আজকে সরাসরি অনুষ্ঠান, এর মধ্যে অনলাইনেও কিছু কার্যক্রম শুরু হয়েছে। অনেকটাই একই সাথে দুটি প্রতিষ্ঠানে হামলা, এটিকে আপনি মানে গণমাধ্যমের দুটি প্রতিষ্ঠানের উপরে হামলা হিসেবে দেখছেন, নাকি আপনার আসলে পর্যবেক্ষণটা কি? আজকে কি আবার বার্তা কক্ষ শুরু করলেন? মাঝে আজকে কয়েকদিন বন্ধ ছিল। হ্যাঁ, জি। বিষয়টা বেশ মজার। প্রথম আলো যখন শুরু হয়, মানে সাংগঠনিক পর্যায়ে আছে, সেই সময় আমি প্রথম আলোতে এই সাংগঠনিক বিষয়ের সঙ্গে জড়িত ছিলাম সম্পূর্ণ বিনামূল্যে এবং এক ধরনের স্বেচ্ছাসেবায়। কারণ আমরা চেয়েছিলাম একটা ভালো পত্রিকা হোক বাংলাদেশে। ওই সময় ভালো পত্রিকার সংকট ছিল। একাধিক পত্রিকাতে সাংবাদিকরা পত্রিকা পরিবর্তন করছিলেন। এক ধরনের উত্তেজনাও ছিল, পত্রিকাগুলি ভেঙে যাচ্ছে, আবার করছে। সেই সময় প্রথম আলোর সঙ্গে আমি তার সাংগঠনিক পর্যায়ে প্রায় 1 বছর এবং বন্ধুসভা তৈরি, সেই সময়টাতে আমরা প্রথম অন্যরা ছিলেন, গিয়াস ভাই, তারপরে সাইদুজ্জামান রশিদ। কিন্তু যে ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে যে প্রথম আলোর ওই সময়টাতে মানে যেমন আমি ছিলাম, আজকে বেশ আমার ভালো লাগছে যে এরকম একটি সংকটের পর আবার যেদিন বার্তা কক্ষ শুরু হচ্ছে আমি সেদিন আছি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে এরকম একটি পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে কখনোই কাম্য না কোনো গণতান্ত্রিক দেশে। একটি দেশ যেটি একটি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষায় ব্যস্ত এবং জনগণ চাইছে একটা নির্বাচন, সেই সময় গণমাধ্যমের উপরে আক্রমণ, হামলা কিংবা কোনো ধরনের তৎপরতা যেটা গণমাধ্যমের প্রকাশকে এবং মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে, সেটা আমি মনে করবো যে একটি দুর্ঘটনা, বিরাট দুর্ঘটনা এবং আশঙ্কাজনক। কারা আসলে গণমাধ্যমের টুটি চেপে ধরতে চায়? আপনি লক্ষ্য করলে দেখবেন যে স্বৈরতন্ত্র বা স্বৈরাচার অথবা অত্যাচারী শাসক, তাদের সময় ঘটনাগুলি ঘটে। যদি মুক্তিযুদ্ধের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে রাতে 25শে মার্চ সেই সময়টাতে এবং 25শে মার্চের পরবর্তী যে রাত, সেই রাতে পাকিস্তানি বাহিনী যেমন একদিকে ছাত্র জনতা সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়েছিল, পত্রিকা অফিসে আক্রমণ করেছিল। তো পত্রিকা অফিস বা পত্রিকাকে আক্রান্ত করতে চাওয়া হয় কেন? এটা করা হয় এই জন্য যাতে মানুষের পক্ষে, মানুষের হয়ে যারা প্রশ্ন করেন এবং যারা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করেন অথবা যারা সংবাদ পরিবেশন করেন, এই সংবাদ কিংবা এই নিরপেক্ষতার পক্ষাবলম্বন অথবা সত্যের দিকে থাকা যাদেরকে আক্রান্ত করে বা যারা এতে হুমকি অনুভব করেন, তারাই কেবল গণমাধ্যম বন্ধ করতে চাইবেন। কোনো সাধারণ মানুষ, কোনো ইতিবাচক রাজনৈতিক দল, কোনো সংগঠন যারা মানুষের পক্ষে কাজ করে বা মানুষের ভালো চায়, তারা কখনোই এটা চাইবেন না। কেননা এই পত্রিকায় কিন্তু তাদের বিদ্রোহের ছবি ছাপে, এই পত্রিকায় তাদের বিপ্লবের ছবি ছাপে, এই পত্রিকায় কিন্তু তাদের প্রতিবাদের ছবি ছাপে, এই পত্রিকায় তাদের অভাবের ছবি ছাপে, তাদের সংকটের ছবি ছাপে। তারা যখন টিসিবির গাড়ির পেছনে লাইন দিয়েছেন তখন সেই লাইনের ছবি ছাপে। যখন বাজারে পেঁয়াজের দাম বাড়ে, আলুর দাম বাড়ে, সেই ছবিও তারাই, সেই খবরে তারাই দেন। যখন ছেলে মেয়ে স্কুলে ভর্তি হতে পারে না, স্কুলে সিট সংকট, ভর্তি পরীক্ষা নিয়ে অনিয়ম, সেইটা ছাপে। যখন অনিয়ম এবং অনাচারে আক্রান্ত হয়ে বড় বড় প্রতিষ্ঠান থেকে মানুষের চাকরিচ্যুতি হয়, যখন শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পায় না, এই সব খবরই তো পত্রিকাতে যায়। কোন পত্রিকা শতকরা 100% সঠিক, 100% নিরপেক্ষ, 100% নির্ভুল হবে এটা কেউ আশা করতে পারে না, কোনো টেলিভিশন চ্যানেল, কেউই না। আপনি যদি আমেরিকাতে যান দেখবেন সেখানে ডোনাল্ড ট্রাম্প, CNN, NBC এদেরকে নিয়ে তার অনেক অভিযোগ আছে, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস নিয়ে তার অনেক অভিযোগ আছে। কিন্তু সেই দেশে কি মানুষ সেই পত্রিকাগুলি বন্ধ করে দিতে চায়? চায় না। আপনি যদি এমনকি রাজতন্ত্রের দেশে যান সেখানেও দেখবেন তারা পত্রিকাগুলিকে খুব একটা বাধাগ্রস্ত করে না। নিয়ম করে দিয়েছে হয়তো, রাজার বিরুদ্ধে কিছু বলা যায় না, কিন্তু জনগণের কথা বলে এটা কিন্তু তারা বন্ধ করতে চায় না। আজকে যে ঘটনাটি ঘটেছে আমার কাছে মনে হয়েছে এটার একটা সুদূর প্রসারী লক্ষ্য আছে, সেটি হচ্ছে মানুষের মতামত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নিয়ে এমন একটা সমাজ তৈরি করা যে সমাজে কিছু মানুষ যা বলবেন তাই ঘটবে। ফ্যাসিজম চলে গিয়েছে বলে আমরা ভেবেছি, কিন্তু ফ্যাসিস্ট আচরণ আসলে চলে যায়নি। এইটা সেই ফ্যাসিস্ট আচরণেরই পুনরাবৃত্তি। ফ্যাসিজম কি? ফ্যাসিজম হচ্ছে আপনার মতের বিরুদ্ধে কিছু গেলেই সে আপনার শত্রু। ফ্যাসিজম কি? ফ্যাসিজম হচ্ছে আপনার মতের বিরুদ্ধে কেউ গেলে তাকে মত দিয়ে প্রতিরোধ না করে, তার যুক্তির বিপরীতে যুক্তি না দিয়ে যুক্তির বিপরীতে শক্তি প্রয়োগ করা।
আপনার সঙ্গে আমি তর্কে পারছি না, আমি আপনাকে লাঠিপেটা করলাম। আপনার সাথে আমি তর্কে পারছি না, আমি আপনার অফিস আক্রমণ করলাম। আগুন দিলেন। এটাই হচ্ছে ফ্যাসিজম। তো আমি একটা বিষয় তো আসতে সেই চাচ্ছি। আচরণটা তো তাহলে আমরা দেখতে পাচ্ছি আচরণটা কেউ না কেউ করছেন, সেটা যে নামেই করেন। কোন মানে প্রতিষ্ঠানে আপনি বলতে পারেন যে আমি ন্যায়ের পক্ষে করছি কাজটা, কিন্তু ন্যায়ের পক্ষে অন্যায় কাজ করা যায় না। হুম, আপনি ন্যায়ের পক্ষে অন্যায় করতে পারবেন না। যেমন আমি যদি বলি যে আমি ন্যায়ের পক্ষে বের হয়ে একজন লোকের গরু চুরি করছি, এটা আপনি পারবেন না। আপনি গরু চোরের বাড়িতে ঢুকেও গরু চুরি করতে পারবেন না। হুম, আপনি তাকে বিচারের মুখোমুখি করতে পারবেন, আপনি তার হুম, বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন, তাকে আইনের আওতায় নিয়ে যেতে হুম, পারবেন। আপনি যদি বলেন যে আমি আমার টাকা লুট হয়ে গিয়েছে, এখন আমি অন্যের বাড়ি লুট করব, না, আপনি পারবেন না। বিচার করতে হবে, সুবিচার নিশ্চিত করতে হবে, কিন্তু এবং অভিযোগ নিজের করা যেতে হাতে পারে। বিচার তুলে নেওয়া হচ্ছে খুব বিরাট ফ্যাসিজম। হুম। আপনি নিজের হাতে বিচার তুলে নিতে পারেন না। কোনো প্রতিষ্ঠান যেমন আক্রমণ করা মানে ধরে নেওয়া যায় যে সেই প্রতিষ্ঠানে যাতে কাজ করতে না পারে তাদেরকে বাধার মুখে ফেলা, হামলা করা এগুলো ঘটেছে। ২ টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা উল্লেখ করেছি। 'প্রথম আলো' এবং আরো 'ডেইলি স্টার'। প্রতিষ্ঠানে আক্রমণ হয়েছে। হ্যাঁ, এরকম অসংখ্য। আমি ছায়ানটের কথা বলতে পারি এবং সংগঠন হিসেবে উদীচীর উপরে হামলা হয়েছে তারপরে। অনেকগুলো বিষয় খুবই কাছাকাছি সময়ে অনেকগুলো বিষয় ঘটেছে। আসলে পত্রিকা একদিন পরে আমি যেটি উল্লেখ করলাম যে কার্যত একদিন বন্ধ থাকলেও তার পরের দিন থেকে ঘুরে দাঁড়িয়েছে। এর মধ্যে দিয়ে আপনার মনে হয় কিনা যে এটা আসলে শেষ হয়ে গেল? যে বিষয়টি তো শেষ, তারা কাজ শুরু করেছে আবার হয়ে গেল? নাকি এর আসলে সুদূরপ্রসারী আপনি একটু বলছিলেন যে সুদূরপ্রসারী একটা প্রভাব আছে। সেটা আসলে কি ইঙ্গিত করছেন? এই ধরনের আক্রমণ কি করে? এক ধরনের আতঙ্ক তৈরি করে। ফলে আপনারা কাজ শুরু করেছেন। কিন্তু আপনাদের মধ্যে কারো না কারো মনে আতঙ্ক তৈরি হয়েছে। এই ধরনের ঘটনার পরে পোস্ট ট্রমাটিক স্ট্রেস হয়। হুম, একজন সাংবাদিক দেখবেন চাকরি ছেড়ে দিচ্ছে। এখানে অনেক তরুণ সাংবাদিক আসেন, ইন্টার্ন করেন। হুম। এদের অনেকের বাসায় দেখবেন বলবে, "তুমি এখানে ইন্টার্ন করো না, যেও না, কেন যাচ্ছ?" এক ধরনের ভীতি। এক ধরনের ভীতি, আশঙ্কা কাজ করে। দ্বিতীয়ত যেটা ঘটে সেটা হচ্ছে অন্যান্য অনেক পত্রিকা আছে যারা প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের মতো শক্তিশালী না। হুম, আপনারা ১ দিন বা ২ দিন পরে পত্রিকা বের করতে পেরেছেন। হুম, অনেক প্রতিষ্ঠান আছে তারা অন্যের প্রেসে পত্রিকা ছাপায়, তাদের নিজেদের অফিস ছোট, হুম। তাদের এত আর্থিক সক্ষমতা নাই, মানুষের এত সমর্থনও নাই। আপনাদের ৩-৪ লাখ, ৫ লাখ, ১০ লাখ পত্রিকা বিক্রি, আমি জানি না কত কপি বিক্রি হয়। কিন্তু অনেক পত্রিকা আছেন তাদের দিন আনে দিন খায়। এরা কি মনে করেন সাহসী হতে পারবে? তার মানে এগুলির মাধ্যমে এক ধরনের আ চাপিয়ে দেওয়া ভীতি দিয়ে সেন্সর করার প্রবণতা তৈরি করানো হবে। মানুষ কথা বলতে ভয় পাবে, মানুষ কথা বলবে না। তাহলে ফ্যাসিজমের সময় মানুষ আয়না ঘরের ভয়ে কথা বলতে পারত না। হুম। আর এখন ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে এই তথাকথিত আক্রমণকারীদের ভয়ে কেউ কথা বলতে পারবে না। তাহলে বদলালো কি? নতুন বাংলাদেশেও কেউ কথা বলতে পারবে না, পুরনো বাংলাদেশেও কেউ কথা বলতে পারত না। তার মানে মানুষ চুপ করে থাকবে। মানে ধরনটা চুপ একই। করে মানে থাকার হ্যাঁ। জন্যই কি হুম, সেই র‍্যাপ গান হয়েছিল? কথা ক? হুম, হয়েছিল? হুম, হুম, আপনি হুম, বলেন। হুম। যে আন্দোলনের গান ছিল কথা ক, আওয়াজ ওঠা। হুম, কথা ক আওয়াজ উঠা। হুম, তো কথা ক আওয়াজ উঠা। তো আওয়াজও কি উঠাবে কে? কথাই বা বলবে কে? তার মানে যে বিপ্লবের চেতনা ছিল, কথা বলানো হবে, আওয়াজ উঠানো হবে, সেখানে আওয়াজ উঠানোর জায়গাগুলি বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। আরো একটা জিনিস বলা যারা এটা হয়েছিল। করছেন তারা আমি মনে করি যে গণ অভ্যুত্থানকে ধ্বংস করে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে চেষ্টা করছেন। আ এখানে আজকে একটি আলোচনা অনুষ্ঠান হয়েছে। আপনি জানেন যে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির একটি আয়োজন ছিল। এখানে গণমাধ্যমের অনেক কর্তা ব্যক্তিরা, সম্পাদকবৃন্দ ছিলেন। 'প্রথম আলো ডেইলি স্টারের' সম্পাদক ছিলেন। আপনি নিজেও ছিলেন। আ এই জায়গাতে যেটি বলা হয়েছে, এই প্রশ্নটি তুলেছেন অনেকে। তাদের মধ্যে সালাউদ্দিন আহমেদ নিজে বলেছেন যে সরকারের দুর্বলতার কারণেই মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে। মানে এইটা সম্পর্কে আপনার একটু মতামত চাই। আমি এখনো মনে করি বিএনপির আরো শক্ত অবস্থান নেওয়া উচিত এই ধরনের তৎপরতার বিরুদ্ধে, এবং তারা যেহেতু মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে, বিএনপি অথবা যেসব রাজনৈতিক দল মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন, তাদের শক্ত অবস্থান নেওয়া উচিত এই ধরনের তৎপরতার বিরুদ্ধে। কেননা এই ধরনের তৎপরতা শুধুমাত্র যে ঢাকা শহরে বা বড় বড় শহরগুলিতে হচ্ছে তা তো নয়। আমরা দেখতে পাচ্ছি আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, আইনকে বাধ্য করার যে চেষ্টা, আহ আপনার ইচ্ছামতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা চলবে এরকম হুম, মত প্রকাশ করা, অর্থাৎ অনিয়মতান্ত্রিক অন্যায় চাপ প্রয়োগ করে সরকারকে এবং রাষ্ট্রকে এবং নিয়মতান্ত্রিকতাকে বিপন্ন করে তোলার যে চেষ্টা, আমি মনে করি যে বিএনপির আরো শক্ত অবস্থানে যাওয়া উচিত এই কারণে যে এই প্রবণতা চলতে থাকলে তাদের জন্য, যদি তারা ভবিষ্যতে ভোটে যেতেন, দেশ শাসন করা কঠিন হয়ে উঠবে। বহু মানুষ আছেন যারা ফ্রিল্যান্সার, যারা কোনো হুম, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, তারা সরাসরি রাজনীতি করেন না, হুম, কিন্তু ন্যায় নীতি আদর্শ সত্য ইত্যাদির পক্ষে কথা বলেন, যারা সোশ্যাল ভয়েস, হুম, বহু ইনফ্লুয়েন্সার আছেন, বহু সোশ্যাল লিডার্স আছেন, বহু কালচারাল লিডার্স আছেন, বহু স্পোর্টস পার্সন আছেন, যারা কথা বলতে চাইতেন অথবা কথা বলতে পারতেন, হুম, তাদের কথা বন্ধ হয়ে যাবে যদি আপনি ব্যক্তির পাশেও না দাঁড়ান।
শুধু যদি নিজের দলের লোকদের নিরাপত্তা কিংবা নিজের দলের পক্ষে কে বলছেন এই বিবেচনায় ভবিষ্যতের রাজনৈতিক দলগুলি চলে, তাহলে যে ঘটনাটি ঘটবে, তারা প্রকৃত সমালোচনা, প্রকৃত আলোচনা, প্রকৃত মতামত পাবেন না। যথারীতি আগের মতোই আহ, এক ধরনের যারা তেল দেন, যারা তোষামত করেন, যারা খোসামতকারী, এই তোষামতকারী খোসামতকারীদের হাতে আবার রাজনীতি এবং এই তথ্য ব্যবস্থা বন্দী হয়ে যাবে। আবারও তেলের শিশি হাতে প্রশ্ন নয় তেল নিয়ে এসেছি শুরু হবে। এইটা বন্ধ করার জন্য আমি মনে করি বিএনপির আরো শক্ত অবস্থানে যাওয়া উচিত। তবে আজকে যে কাজটি তারা করেছেন, এটা ভালো কাজ করেছেন। তারা একটা মতবিনিময় বাংলাদেশের বড় বড় যারা সংবাদ কর্মী, সম্পাদক, পুরনো ভেটারান সংবাদ কর্মী, নতুন যারা বিভিন্ন পদে রয়েছেন, সকলকে এক জায়গায় নিয়ে এসে একটা মত বিনিময় করেছেন, যে মত বিনিময়ের মধ্যে দিয়ে তারা একটা আস্থা দিয়েছেন যে তারা একটা গণতান্ত্রিক পরিবেশ চান, গণমাধ্যমের স্বাধীনতা চান, গণমাধ্যমকে তারা সমালোচনা করতে বলেছেন, যেটি আমাদের প্রধান উপদেষ্টাও শুরুতে বলেছিলেন যে সমালোচনা করা যাবে, মন খুলে সমালোচনা করা যাবে। কিন্তু আমরা দেখছি সমালোচকরা নানানভাবে আক্রান্ত হচ্ছেন, শুধু যে মানুষের হাতে তাই নয়, আইনের হাতেও আক্রান্ত। এই প্রসঙ্গটা এসেছে আজকে যে আসলে প্রথম যখন কেউ ক্ষমতায় থাকেন না অথবা ক্ষমতায় শুরুতে আসেন, তখন আসলে যা বলেন পরবর্তীতে ক্ষমতায় পাকাপোক্তভাবে বসার পরে আসলে পরিস্থিতি বদলায় কিনা সেই প্রসঙ্গ তুলেছেন ডেইলি স্টার সম্পাদক। আমাদের সম্পাদক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানও তিনি বলেছেন যে আপনি যে দলটির কথা বলছিলেন বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন যে সরকার আসবে তাদের সময়টা আসলে এখন যে পরিস্থিতি আছে তার থেকে কঠিন হবে, অনেকটা মিলে যায়। কিন্তু আমার প্রশ্ন আরেকটি জায়গায়, সেটি হচ্ছে যে তিনি বলেছিলেন যে নির্বাচন হবে এটি সবসময় মনে করি, কিন্তু এখন এই আঘাতের পরে মনে হচ্ছে যে নির্বাচন কেমন হবে সেইটা নিয়ে এক ধরনের সংশয় বা প্রশ্ন উত্থাপিত হতে শুরু করেছে বা মনে হচ্ছে। আপনারও তাই মনে হয় কিনা? নির্বাচন কেমন হবে এটা তো আমরা আগে বলতে পারি না, নির্বাচন হবার দিন আমরা বুঝতে কিন্তু এই লক্ষণগুলোর কারণে, কিন্তু এই লক্ষণগুলি যেটি আমাদের কাছে এক ধরনের বার্তা নিয়ে এসেছে, সেটি হচ্ছে যে নির্বাচন ভালো হোক বা নির্বাচন আদৌ হোক, এটা একটি মহল বা কোনো পক্ষ চাচ্ছে না বলেই তারা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। আপনি যদি তফসিল ঘোষণা এবং তার পরবর্তী ঘটনাবলী দেখেন, তাহলে দেখবেন যে এক ধরনের ভাষার পরিবর্তন ঘটেছে কিছু কিছু মানুষের, নানান ধরনের দাবি দাওয়া উত্থাপন শুরু হয়েছে, গায়ের জোরে বিভিন্ন কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে। আমি মনে করি যে এই প্রবণতা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে মূলত, এবং নির্বাচন হবে, আমি আশা করি যে নির্বাচন গ্রহণযোগ্য হবে, কিন্তু নির্বাচনের পরে শাসকের আচরণ যদি গণতান্ত্রিক না হয় তাহলে সেটি আরো ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এখন গণতান্ত্রিক শাসক বলেন আর নতুন শাসক বলেন, তাদের না একটা গাইড বুক আছে, বিসিএস এর গাইডের মতো, এসে সব ভালো ভালো কথা বলে। যেমন আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন মন খুলে সমালোচনা করতে, প্রশংসার দরকার নাই। তারপরে তিনি মানুষকে উৎসাহ দিয়েছিলেন যে মানুষ স্বাধীনভাবে থাকতে পারবে, বড় বড় দায়িত্ব পালন করা হবে। কিন্তু আমরা পরবর্তীতে লক্ষ্য করলাম যে সাংবাদিক নিবর্তন বন্ধ হয় নাই, সাংবাদিকের নামে মিথ্যা মামলা দেওয়া বন্ধ হয় নাই, সাংবাদিক আটক করা বন্ধ হয় নাই, এবং সংবাদ মাধ্যমের উপর এত বড় আক্রমণ হলো যেটা স্বাধীনতার পরে কখনো হয় নাই। আমাদের এখানে স্বৈর শাসকেরা ছিলেন, সামরিক শাসকেরা ছিলেন, তারাও কখনো এইভাবে সরাসরি গণমাধ্যমে হামলা করা কিংবা হামলাকে উৎসাহ দেওয়া কোনোটাই করেন নাই। তো এই সবকিছু মিলিয়ে আমার কাছে সবসময় মনে হয় যে সুন্দর সুন্দর কথা আদর্শ লিপিতে আছে, কিন্তু এখনো সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখন গুরুজনের আদেশ তো দূরের কথা, নিজে যা বলেছেন সেই কাজটাও তো ভালো মনে কেউ করছেন না। এবং আদর্শ লিপির কথা আদর্শ লিপিতে থেকে যাবে, পরদ্রব্য লোষ্ট্রবৎ জ্ঞান করিবে, তাই না, চুরি করিবে না। ব্যাপারটা তো এইটাই যে অন্যের জিনিসকে লোষ্ট্রবৎ জ্ঞান করিয়া, মানে মাটির ঢেলা টুকরা হয়ে পড়ে যাবে, তুমি খবরদার পরের জিনিস ধরো না। তো পরদ্রব্য লোষ্ট্রবৎ জ্ঞান করিবে, সেটা কি বন্ধ হয়েছে? একটা হিংসা করিবে না, আপনার বন্ধ হয়েছে। আজকে কিন্তু এই আলোচনার মধ্যে এসেছে, যেখানে ডেইলি স্টার সম্পাদকের একটি বক্তব্য আমি আনতে চাই, যে দ্য ইনস্টিটিউশনস আর বিং চ্যালেঞ্জড এন্ড ডিস্ট্রয়েড। ওনার মানে ইনস্টিটিউশন বলতে উনি নামগুলো বলেছেন যে এই গণমাধ্যম দুটি এবং আমরা যে সংগঠনগুলো, হোয়াট আর দ্য ইনস্টিটিউশনস দ্যাট সাপোর্টস, হেল্পস এন্ড প্রোটেক্টস ডেমোক্রেসি? একটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি, সরকার, বিচার ব্যবস্থা এবং আমলাতন্ত্র, এবং এদেরকে সহায়তা করার জন্য অন্যান্য যে
প্রতিষ্ঠানগুলি আছে, এগুলো হচ্ছে আইনি প্রতিষ্ঠান। এর বাইরে বহু সামাজিক প্রতিষ্ঠান আছে যারা গণতন্ত্রকে এবং রাষ্ট্রকে শক্তিশালী করে। তার মধ্যে সবচেয়ে প্রাথমিক যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে সংবাদপত্র। সংবাদপত্রকে রাষ্ট্রের একটি স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়, সিভিল স্তম্ভ আর কি, মানে বেসামরিক স্তম্ভ। এটিও শুনলে ভয় লাগে, কারণ বেসরকারি সবাই স্তম্ভ। কিন্তু এই কথাটা বলে, কিন্তু শেষ ওই যে পর্যন্ত লেখা আছে আদর্শ লিপি। আদর্শ লিপি, আপনার ওই হ্যাঁ। কথাটাই। হ্যাঁ, তো আপনি সংবাদপত্রে যদি হামলা করেন, সংবাদপত্রকে যদি মুখ বন্ধ করার চেষ্টা করেন, তাহলে আপনি মানুষের প্রথমে মুখ বন্ধ করলেন। তারপরে মানুষ প্রতিবাদ করে কি দিয়ে? কবিতা, গান, গল্প, নাটক। সেখানে আপনি যদি মানুষকে সাংস্কৃতিক ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বসেন, রবীন্দ্রনাথের গান গায় যে সে কি ফ্যাসিজম প্রমোট করছে? রবীন্দ্রসঙ্গীত, তাই না? কিংবা ধরেন নজরুল সঙ্গীত যে গায়, নজরুলের কবিতা যে আবৃত্তি করে, সে কি ফ্যাসিজম প্রবর্তন করতে পারে? যে গণসঙ্গীত উদীচী গায়, সেই গণসঙ্গীত কার সঙ্গীত? মানুষের সঙ্গীত। এই যে মানে নামটার মধ্যে আপনি আমাকে একটা জিনিস বলেন, মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, এই গান বাংলাদেশকে শিখিয়েছে কে? উদীচী, তাই না? তো আপনি বিপ্লবের সময় এই গান গাইতে পারলেন আর আগুন দিলেন কে? উদীচীকে, তাই না? এখন বিষয় কি যে আপনি সেই বিষয়টা মানে কালচারাল একটা, তারপরে যে আমরা করব জয়, আমরা করব জয়, এই গান কে শিখিয়েছে? তারপরে এই যে আনন্দ লোকে মঙ্গলা লোকে, এই গান কে শিখিয়েছে? তাই না? একেবারে নিরিবিলি ভালো থাকা, ভালো থাকা মানে কি? মানুষের মঙ্গল কামনা, মানুষের ভালো চাওয়া, মানুষের হয়ে ক্ষমা প্রার্থনা, মানুষের হয়ে প্রতিবাদ। কে কে এগুলিকে প্রমোট করেছে? ভয় কি মরণে রাখিতে সন্তানে, এই গান কে শিখিয়েছে? কিংবা এই যে আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, এ কারা গিয়েছে? আমাদের জাতীয় সঙ্গীত তো নজরুল, রবীন্দ্রনাথের। তারপরে আপনি চিন্তা করেন, আমরা যে আজকে বিদ্রোহ বিপ্লব করি, কারা শিখিয়েছেন? কবিরা, সাহিত্যিকরা। তো তাহলে আমরা আপনি যদি কবিতা, সাহিত্য, গল্প, নাটক যেখানে হয় সেখানে আক্রমণ করেন, যে কোনো কারণেই হোক, তাহলে কি হবে? তাহলে এই জিনিসগুলি বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি কি বন্ধ করলেন? সাধারণ মানুষের গান, কবিতা, নাটক দিয়ে প্রতিবাদও বন্ধ করলেন, পত্রিকার ভেতর দিয়েও প্রতিবাদ বন্ধ করলেন। বাকি থাকলো কি? সমস্ত সাধারণ মানুষ এখন রাস্তায় গিয়ে গন্ডগোল করবে, রাস্তায় নেমে আসবে। সাধারণ মানুষ কি তার চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে যাবে? তার কারো সন্তান আছে, কারো পিতামাতা আছে, কারো ভাই বোন আছে, কারো উপরে নির্ভরশীল প্রচুর মানুষ আছে। এই যে শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করলেন, তার শিশু সন্তান, তার স্ত্রী, তার পরিবার, এই সবকিছু ফেলে রেখেই তো তাকে চলে যেতে, তার মৃত্যুকে কেন্দ্র করেই এই ঘটনাটা। এবং আপনি দেখেন তো এইরকম একটি ঘটনার পর কি অনেক মানুষ আরো ঝুঁকি নেবে? অনেকেই কিন্তু এই আতঙ্কের জগতে সামনে এসে নিচু হয়ে যাবে, নতি স্বীকার করবে, ভয় পাবে, মুখ বন্ধ করবে। আমরা একটু লক্ষ্য করছি গত এই ঘটনার পর থেকে, মানে আমরা বলি না বোবার কোনো শত্রু নাই, কিন্তু সেটা তো আসলে যেখানে শত্রু আছে সেখানে সবাই বোবা। হ্যাঁ, মানে শত্রু থাকার কারণে আপনি বোবা বলে আপনার শত্রু নেই ব্যাপারটা তা না। শত্রু চায় আপনি বোবা হয়ে যান।